আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজকে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে প্রোগ্রাম। আমি মোহাম্মদ তানভীর, তুরস্ক ইস্তাম্বুল শহর থেকে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করছি। আপনি জানেন বা বিভিন্ন ছোট দলগুলো থেকে এতদিন বলা হচ্ছে সিটি নির্বাচনগুলোতে বিএনপি তাদের ছায়া প্রার্থী দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, অথবা অন্যান্য বিভিন্ন কেন্দ্রগুলোতে বা বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে দেখা যাচ্ছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নিয়েও বিভিন্ন ছোট দল, অন্যান্য ছোট দলগুলোর বিভিন্ন ধরনের মতানৈক্য ছিল বা কথা ছিল। তো এখন হঠাৎ করে দেখা গেল গাজীপুরের 29 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার দায়ে, এবং জনগণকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি থেকে অনুগ্রহ বলা হচ্ছে। তো এই বিষয়টি হঠাৎ কেন 29 জন নেতাকর্মীকে আপনার এই বহিষ্কার করা হলো আজীবনের জন্য? বিএনপি কেন হঠাৎ হার্ড লাইনে চলে যাচ্ছে? আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, তামিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখেন, বিএনপি হার্ডলাইনে কিন্তু এখন না, বিএনপি শুরু থেকেই বলে আসছে যে যারা দলের অবাধ্য হয়ে নির্বাচনে যাবে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এর আগে দেখেছেন যে কুমিল্লাতে যখন সাক্কু সাহেব নির্বাচনে অংশ নেয় তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দিয়েছে। যখন আপনার নারায়ণগঞ্জের তৈমুর সাহেব দলের অবাধ্য হয়ে অংশ নেয় তাকে কিন্তু বহিষ্কার করে দিয়েছে। অর্থাৎ বিএনপি কিন্তু আগেই বলে দিয়েছে আমরা যেহেতু দলীয় সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাব না, সুতরাং আমাদের দলের কেউ এই নির্বাচনে যেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে 5 সিটি কর্পোরেশন নির্বাচন এই সরকার করতে চায়, যে ঘোষণা তারা দিয়েছে মূলত জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটি নির্বাচন করে তারা জাতিকে নির্বাচনের খেলার মধ্যে ব্যস্ত রাখতে চায়, যাতে করে মানুষ বা রাজনৈতিক দলগুলো আন্দোলন থেকে দূরে থাকে বা মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই ধরনের একটি ষড়যন্ত্রমূলক চেষ্টা এই সরকার করছে। সেই ফাঁদে অনেকে পা দিয়ে নির্বাচনে দলীয় ভাবে বা স্বতন্ত্র ভাবে গিয়েছে। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বরাবরই বলে আসছে যারা এই সরকারের ফাঁদে পা দিবে, যারা এই সরকারের অধীনে যে কোনো ধরনের নির্বাচনে অংশ নিবে, তারা কিন্তু জাতির কাছে মোনাফেক হিসেবে, মির্জাপুর হিসেবে তারা কিন্তু চিহ্নিত হবে। সেটি কিন্তু হচ্ছে। অনেক আমি দেখেছি অনেক প্রার্থী যারা স্বতন্ত্র বা দলীয় ভাবে তারা বলছিল যে বিএনপির ভোট আমরা পাবো। কিন্তু দেখেন, বিএনপি ঘোষণা দিয়েছে, তাদের গতকাল স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিং থেকে তারা ঘোষণা দিয়েছে গণমাধ্যম বা জনগণের কাছে যে জনগণ যাতে ভোট দিতে না যায়, এবং একই সাথে ভোট বর্জন করার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। যারা প্রার্থী হয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা এই প্রার্থিতা বাতিল করুন। তো এখন কি বলবেন? মানে যারা এই সুবিধাভোগীর চিন্তা করে এই নির্বাচনে অংশ নিল তারা কিন্তু দুই কুল হারালো। প্রথমত জনগণের কাছে তাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা যতটুকু ছিল সেটি হারালো। দ্বিতীয়ত বিএনপির সমর্থন পেয়ে মেয়র হবে সেই জায়গাটা কিন্তু হারালো। বিএনপির নেতাকর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ কেউ ভোট দিতে যাবে না। আপনি দেখেছেন যে সর্বশেষ চট্টগ্রাম 8 আসনে সেখানে উপনির্বাচন হয়েছে, সেখানে কোনো কোনো কেন্দ্রে 1%, 2%, 3% এরকম ভোট দিতে গিয়েছে মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, বগুড়ায় যে নির্বাচন হয়েছে সেখানেও একই অবস্থা, গাইবান্ধাও একই অবস্থা। অর্থাৎ এখন মানুষ 5%-এর বেশি মানুষ কিন্তু ভোট দিতে যায় না। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারাও এখন যেহেতু ভোট হয় না, তারাও এখন ভোট দিতে যায় না। এই জায়গায় যেহেতু যারা দলের অবদ্ধ হয়ে বিএনপির যারাই হোক না কেন নির্বাচনে যাচ্ছে, সেটি কমিশনের পদে হোক, সেটি মেয়র পদে হোক, বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এবং আমি বিএনপিকে সাধুবাদ জানাই যে বিএনপি এইভাবে শক্ত অবস্থানে যেতে পারছে, হার্ড লাইনে তারা যেতে পারছে। তাদের কথা হলো যে আমরা সামনে ডু অর ডাই ম্যাচ খেলবো, এই খেলায় যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা দল থেকে আউট করে দিব। বিএনপি সেই কাজটাই করছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় দলগুলো এবং ছোট দলগুলো তারা কি আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিতরে যাবে, নাকি তারা বিদেশি শক্তি যারা আছে তাদের দিকে তাকিয়ে আছে, নাকি তারা নিজেদের ভিতরে আন্দোলন গঠনের একটি প্রস্তুতি নিচ্ছে? এই বিষয়টি একটি সহিংসতা যদি প্রস্তুতি নেয়, তারা তাদের আন্দোলনগুলোর রূপ কাঠামো কেমন হবে? তারা কি সহিংস কোনো আন্দোলনের দিকে যাবে, নাকি তারা শান্তিপূর্ণ কোনো আন্দোলনের মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য চেষ্টা করবে? আপনি দেখেন, যখন সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে কিছু না হয় তখন কিন্তু এই ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয়। 71-এ মুক্তিযুদ্ধ তো হতো না যদি 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করা হতো। সুতরাং যেহেতু করা হয়নি, যেহেতু আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়নি, সেহেতু যুদ্ধ হয়ে গিয়েছে। ঠিক দেখেন 90-তে কিন্তু এরশাদ সাহেব এমনি এমনি সরে যায়নি, সেখানেও কিন্তু এক প্রকার যুদ্ধ হয়েছে।
এছাড়া 2007 থেকে 8 পর্যন্ত যে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তখন কিন্তু আপনি দেখবেন যে তারা সমঝোতার ভিত্তিতে সরে যায়নি, তাদের বিরুদ্ধেও কিন্তু এক প্রকার যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এখন যারা ক্ষমতায় রয়েছে তারা তো বলছে আমরা আলোচনা করব না, বিএনপির সাথে কিসের আলোচনা? অথচ আমরা দেখেছি 18 সালে আলোচনা করেছিল, তাদেরকে ডেকে নিয়ে প্রতারণা করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, বেইমানি করা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে তাদের সাথে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছে যে আমাদেরকে গণভবনে ডেকে নিয়ে যে সকল কথা বলা হয়েছিল এর একটি কথাও আসলে রাখা হয়নি, অর্থাৎ বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। তো সেই জায়গায় এই সরকারই আবার এখন বলছে আমরা বিএনপির সাথে আলোচনা করব না। সুতরাং আপনি কি বলবেন? এখন তো আলোচনার পথ খোলা নাই। তারপরেও সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা পদত্যাগ করবেন এই মর্মে ঘোষণা দিয়ে আপনারা আলোচনার আয়োজন করেন, সেখানে সবাই যাবে, কিন্তু আপনারা তো এই আলোচনার উদ্যোগ নিচ্ছেন না। সুতরাং সামনে আমি মনে করি যে দেশে কি হবে সেটা আসলে আমি বলতে পারছি না, সেটি সহিংস পরিস্থিতি হবে নাকি শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে ছেড়ে চলে যাবে, সেটি আসলে সামনের আন্দোলনই বলে দিবে সামনে কি হবে। তবে আমরা চাই এই সরকার শান্তিপূর্ণভাবেই চলে যাক, বাংলাদেশে কোনো সহিংস পরিস্থিতি তৈরি না হোক। জনাব রাশেদ খান, আপনি যেটি বলছিলেন 2018 সালে সরকার বিএনপিকে তারা অর্থাৎ নির্বাচনে টেনে নিয়ে এসে আপনি নিশ্চয়ই এখানে যুক্ত ফ্রন্টকে ইঙ্গিত করেছেন। তো যখন আপনি মানে ঐক্যফ্রন্ট, যুক্ত ফ্রন্ট না ঐক্যফ্রন্ট, ঐক্যফ্রন্ট, সরি দুঃখিত, ঐক্যফ্রন্ট, যখন আপনি ঐক্যফ্রন্টকে ইঙ্গিত করছেন সেখানে কিন্তু তখনকার ঐক্যফ্রন্টে কিন্তু আপনাদের ডক্টর রেজা কিবরিও ছিলেন। তো ডক্টর, আপনারা যদি ঐক্যফ্রন্টকে যদি এই নির্বাচনের জন্য দায়ী করেন, একটি প্রতারণামূলক নির্বাচন দায়ী করেন, তাহলে আপনাদের দায়িত্বশীল ডক্টর রেজা কিবরিয়া কিভাবে এই দায়টি উনি মাথা থেকে সরাবে? এই বিষয়টি না, এটি আসলে আপনি একটি মানে ভুল কথা বললেন। সেটি হলো যে সেই সময় কিন্তু ডক্টর রেজা কিবরিয়া তিনি কিন্তু আসলে ঐক্যফ্রন্ট গঠনের সাথে ছিলেন না। তিনি ওই সময় বাংলাদেশে প্রথম আসেন, রাজনীতিতে প্রথম যোগদান করেন। সেই সময় তার শিক্ষক ছিল ডক্টর কামাল হোসেন। যেহেতু বিএনপি বলেন অন্যান্য দল বলেন তাদের সাথে তার ভালো যোগাযোগ ছিল না, তো কামাল হোসেন তাকে বলেছিল রেজা কিবরিয়া সাহেব তুমি তো মানে আপনি তো খুব ভালো একজন মানে মানুষ, সৎ মানুষ, আমার দলে আমি সৎ মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে চাই, আমার দলে আপনি রাজনীতি করেন, আপনার বাবা এই দেশের অর্থমন্ত্রী ছিল, আমরা চাই ঐক্যফ্রন্ট যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই আপনাকে অর্থমন্ত্রী বানানো হবে, আপনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেন। তো ডক্টর কামাল হোসেনের উপর আস্থা রেখে তিনি গণফোরামে যুক্ত হয়েছিলেন, কিন্তু যুক্ত হওয়ার পরে যখন দেখলেন যে লাউ সেই কদু, এইখানে আসলে পরিবর্তনের কোনো সুযোগ নাই এবং এইখানে থেকে কিচ্ছু হবে না, তখন কিন্তু তিনি ঐক্যফ্রন্ট বলেন আর গণফোরাম বলেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে তিনি আমাদের আহ্বানে আমাদের দলে তিনি যুক্ত হয়েছেন এবং আমরা তাকে সম্মানিত করেছি। তাকে আসলে এই দায় দেওয়া যাবে না যে তিনি ঐক্যফ্রন্ট গঠন করেছেন, তিনি ঐক্যফ্রন্ট গঠনের সাথে মোটেও জড়িত ছিলেন না। আমি বলছি না যে উনি ফ্রন্ট গঠনের সাথে উনি জড়িত ছিলেন, বাট উনি একজন সদস্য হিসেবে ওখানে ছিলেন, আমি এটি বলতে চাচ্ছিলাম জনাব রাশেদ। না, ছিল ঠিক আছে, ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করেছেন, কিন্তু দায়িত্ব তার হতে পারে না, যারা উদ্যোক্তা থাকে তাদের দায় হয়, তিনি তো উদ্যোক্তাদের কেউ ছিলেন না। জনাব রাশেদ খান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের গণ অধিকার পরিষদের নতুন কোন পরিকল্পনা আছে কিনা, বা আপনারা কিভাবে আপনাদের কর্মতৎপরতা চালাচ্ছেন? আমরা যেটি বলেছি যে আমরা এখন এই যুগপৎ আন্দোলনে রয়েছি, কিন্তু আমরা একই সাথে আমরা বাংলাদেশে তারুণ্য নির্ভর একটি রাজনীতি আমরা বিনির্মাণ করতে চাই এবং আমরা বলেছি যে এই আন্দোলন সংগ্রাম সফল করার পরে আমরা 300 আসনে তারুণ্য নির্ভর আমরা প্রার্থী দিব। যদিও এটি আমাদের দলের ঘোষণা, তবে সময়ই বলে দিবে আসলে আমরা কি করব, বাট এখনো পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্ত হলো যে আমরা 300 আসনে প্রার্থী দিব এবং আমরা তরুণদেরকে সেই আসনগুলোতে আমরা অবশ্যই দাঁড় করিয়ে দিব, যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করেছে এবং সমাজে যারা তাদের পরিচিত মুখ বা ওই সমাজে তার একটি ভালো অবস্থান রয়েছে বা মানুষ তাকে বিশ্বাস করে। তো এইরকম মানুষদের সমন্বয়ে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। তবে রাজনীতি আসলে রয়েছে 300 আসনে যে আপনারা প্রার্থী দিবেন, 300 আসনে কি আপনাদের বর্তমানে কোনো কমিটি রয়েছে? আমাদের 50-এর অধিক জেলাতে আমাদের জেলা কমিটি রয়েছে, আমাদের প্রায় 3 শতাধিক উপজেলাতে আমাদের উপজেলা কমিটি রয়েছে, আমাদের ওয়ার্ড কমিটি রয়েছে, ইউনিয়ন কমিটি রয়েছে। আওয়ামী লীগ বিএনপির পরে যারা রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে, আপনি গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোনো দলের নাম আপনি এই মুহূর্তে মানুষকে জিজ্ঞেস করে খুঁজে পাবেন কিনা আপনি দেখেন। ওয়ার্ডে যান, সেখানে আমাদের দলীয় ফাংশন রয়েছে, আপনি ইউনিয়নে যান সেখানে, অর্থাৎ গণ অধিকার পরিষদ আন্দোলনমুখী দল। আপনি জানেন যে থাইল্যান্ডে সেখানে কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি শক্তির উত্থান হয়েছে, তারা 151টি আসনে জিতেছে। ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু মানুষ আমাদেরকে কেন্দ্র করে তারা একটি স্বপ্ন দেখছে যে এই ছাত্ররা যারা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা প্রস্তাববাদ বিরোধী আন্দোলন করেছে, যারা বাংলাদেশে 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে যারা জাতিকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, এরাই আগামীর ভবিষ্যৎ, এদের নেতৃত্বেই জাতির ভাগ্যের উন্নয়ন হবে এবং দেশের পরিবর্তন হবে। আমাদেরকে কেন্দ্র করে অবশ্যই দেশের মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে।
আপনাদের আপনাদেরকে নিয়ে দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। তো আপনারা যে যুগপৎ আন্দোলন করবেন, এই যুগপৎ আন্দোলনে আপনারা গণমঞ্চের সাথেও আপনাদের জোট ছিল, আপনারা ওইখান থেকে আপনারা গণতন্ত্র মঞ্চের সাথে, গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের সাথে আপনারা জোট ছিল, এরপর পরবর্তীতে আপনারা ওইখান থেকে লিভ নিয়েছেন। এখন আপনারা যুগপৎ আন্দোলন কাদের সাথে করবেন? আপনারা কি বিএনপির সাথে একসাথে যুগপৎ আন্দোলন করার আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? তানভীর ভাই, আপনি স্ট্রাইক হয়ে আছেন মনে হচ্ছে, কোনো না, প্রবলেম ঠিক আছে। লেটার হয়তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন করেন। আমি যেটি বলছিলাম, আপনাদের যে যুগপৎ আন্দোলন করার যে পরিকল্পনা, সেটা কি আপনারা বিএনপির সাথে বা অন্যান্য দলগুলোর সাথে একসাথে করার পরিকল্পনা, না নাকি আপনারা একাই আন্দোলন চালিয়ে যাবেন? না, আমরা তো যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে রয়েছি, সেই ঘোষণা তো আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি যে আমরা বিএনপির সাথে আমরা অবশ্যই আন্দোলন করতে চাই, এবং নির্বাচনের ক্ষেত্রে হয়তো আমরা আলাদা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রয়েছি। এ নিয়ে বিএনপির সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনা হয়েছে। বিএনপির সকল নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল, আমরা জানিয়েছি যে আমরা বিএনপির সাথে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা থাকতে চাই, এবং বিএনপি এই ব্যাপারে অত্যন্ত পজিটিভ। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি সবসময় তারা গণ অধিকার পরিষদকে নিয়ে আলাদাভাবে একটি গুরুত্ব দিয়ে থাকে, এবং গণ অধিকার পরিষদের এই যে ইয়াং লিডারশিপ, তাদেরকে তারা সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকে। এটি অত্যন্ত পজিটিভ দিক যে বিএনপির মধ্যে হীনমন্যতা নাই, বিএনপির মধ্যে এক ধরনের পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে, এবং সম্মান দেওয়ার ক্ষেত্রে তারা গণ অধিকার পরিষদকে একটু অন্য বিবেচনায় দেখে, যে গণ অধিকার পরিষদের ইয়াং লিডারশিপ, তারা ভাইব্রেন্ট লিডার, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে এসেছে, সেখানে তাদের বিভিন্ন সময় হামলা মামলা শিকার হয়েছে, তারপরেও তারা রাজপথ ছেড়ে যায়নি, যে কারণে গণ অধিকার পরিষদকে আন্দোলন সংগ্রামের বিবেচনায় একটু ব্যতিক্রমী হিসেবে বিএনপি বিবেচনা করে থাকে, এবং সেভাবে গুরুত্ব দিয়ে থাকে। জনাব রাশেদ খান, এবারও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আপনারা বারবার বলতে চাচ্ছেন যে দেশ উত্তর কোরিয়ার মতো হয়ে যাবে, কিন্তু একটি সরকার যদি থাকে, সেই সরকার যদি স্টেবল থাকে, আওয়ামী লীগ যদি আবারও যদি তারা ক্ষমতা মানে জনগণের ভোটের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসে, এবং রাজনীতি যদি স্থিতিশীল অবস্থায় থাকে এবং দেশের যদি উন্নয়ন হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো দ্বিমত আছে কিনা? দেখেন, একটি স্বৈরাচার সরকার নানান সময় নানান ধরনের উন্নয়নের কথা বলে, কিন্তু তারা উন্নয়ন প্রকৃত অর্থে মানুষের উন্নয়ন করতে পারে না। হয়তো কিছু বিল্ডিং করে, কিছু ব্রিজ করে, অবকাঠামোগত উন্নয়ন করে, কিন্তু জীবনযাত্রার মানের উন্নয়ন, মানুষের নিরাপত্তা, মানুষের খাদ্যের নিরাপত্তা, এগুলো তারা দিতে পারে না। বরং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়, ভোট চুরি হয়, এছাড়া মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষকে নানানভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়, ধর্ষণ হয়, গুম হয়, খুন হয়। অর্থাৎ স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকলে যা যা হয় প্রত্যেকটি ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কিন্তু গুম এবং খুনের দল হিসেবে নিজেদের নাম আন্তর্জাতিক খাতায় তারা কিন্তু লিখিয়েছে। আমেরিকা তাদেরকে ইতিমধ্যে 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা বিএনপির অনেক সমালোচনা করে, কিন্তু বিএনপির উপরে কখনো বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিষেধাজ্ঞা এসেছিল? বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এসেছিল? আসেনি। সুতরাং এটি পরীক্ষিত যে এখন আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করে ফেলিয়েছে। বিএনপির আমলে সেখানেও যে অন্যায় নিপীড়ন হয়নি সেটা আমি বলবো না, কিন্তু সেখানে যদি 10% হয়ে থাকে, আওয়ামী লীগের আমলে এখন 100%-এর অধিক হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করে ফেলিয়েছে। পবিত্র কোরআনেও কিন্তু বলা আছে যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কিন্তু পছন্দ করে না। সুতরাং সেই জায়গায় যারা সীমা লঙ্ঘন করে ফেলিয়েছে, মানুষকে নির্যাতন নিপীড়ন করছে, তাদেরকে গণমানুষ বা জনগণ কিভাবে পছন্দ করবে? তাদের হটানোর জন্যই কিন্তু এখন আন্দোলন চলছে। আমরা এই আন্দোলনে অবশ্যই আমাদের যে শক্তি রয়েছে, সাহস রয়েছে, সেটি দিয়ে আমরা থাকতে চাই, এবং আমরা এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে চাই। জনাব রাশেদ খান, শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে উনি বলছেন যে বিদেশি শক্তিগুলো তাকে ক্ষমতা থেকে নামাতে চায়, এবং তিনি দেশে এসেও তিনি অনেকগুলো সংবাদ সম্মেলনে উনি বলছেন বিদেশি শক্তিগুলো তাকে ক্ষমতা থেকে নামাতে চায়। উনি কেন মনে করছেন বিদেশ সফর শেষ করে বিদেশি শক্তিগুলো তাকে দেশে একটা চাপ সৃষ্টি করে ক্ষমতা থেকে তাকে নামানোর একটি পায়তারা করতে পারে? তিনি তো অলরেডি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকা তাকে আসলে ক্ষমতায় রাখতে চায় না। হয়তো তার কাছে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তথ্য থাকতে পারে, অথবা দেশীয় গোয়েন্দা সংস্থার তথ্য থাকতে পারে। তার মতন জায়গা থেকে তো তিনি আসলে তথ্য ছাড়া কথা বলতে পারেন না। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আগামীতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারছে না। আমেরিকা, ইউরোপ তাকে আসলে ক্ষমতায় আর দেখতে চায় না। তবে আমেরিকা, ইউরোপ তো আসলে সরাসরি এই কথা বলবে না। আমেরিকা, ইউরোপের পলিসি অত্যন্ত গোপন পলিসি। গোপন পলিসির মাধ্যমে অবশ্যই যারা বাংলাদেশে গুম খুন করছে তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে, এবং অ্যাকশন তো অলরেডি
নিয়েই ফেলিয়েছে, তারা তো দেখিয়ে দিয়েছে যারা গুম খুন করে তাদের বিরুদ্ধে আমরা স্যাংশন দিই। ইতিমধ্যে আপনি জানেন যে নাইজেরিয়াতে যে নির্বাচন হয়েছে সেখানে যারা ভোট চুরির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমেরিকা তাদের অবস্থান ক্লিয়ার করেছে। এই কারচুপিকারীদের বিরুদ্ধে তারা কিন্তু স্যাংশন জারি করেছে। ঠিক একইভাবে আগামীতে যদি আপনি যারা এই নির্বাচন কমিশন বলেন বা যারাই বলেন এই সরকারকে ক্ষমতায় আনার জন্য অবৈধভাবে যারা আসলে এই সরকারকে ক্ষমতায় রাখতে চায়, যারা চেষ্টা করবে, যারা গুম খুনের সাথে জড়িত হবে, তাদের নির্বাচন কমিশন হোক আর যারা হোক তাদের বিরুদ্ধেও কিন্তু আমেরিকা স্যাংশন দিবে। তো সেই স্যাংশনকে আওয়ামী লীগ এখন ভয় পাচ্ছে। ভয় পাওয়ার জায়গা থেকে তারা বলছে যে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় রাখতে চায় না, কিন্তু আমেরিকা বলছে দেখেন আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বিএনপির পক্ষে না, আমরা আওয়ামী লীগের পক্ষে না, আমরা নিউট্রাল থাকবো, আপনারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেন, একটি অন্তর্ভুক্তমূলক নির্বাচন দেন, এটি আমেরিকার কথা। তো প্রধানমন্ত্রী যে কথাটি বলেছে আমার মনে হয় তিনি, আমরা দেখেছি পাকিস্তানে ইমরান খান তিনি কিন্তু আমেরিকাকে দোষারোপ করেছে যে আমেরিকার কারণে আমাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের আওয়ামী লীগ তারাও কিন্তু ওই পাকিস্তানের ইমরান খানের পলিসি গ্রহণ করেছে যে যেহেতু ক্ষমতায় থাকতে পারবো না, দেশের জনগণ আমাদেরকে ক্ষমতায় রাখতে চায় না, সুতরাং আমেরিকার উপর দোষারোপ চাপিয়েই তারা এই ক্ষমতা থেকে চলে যেতে চায়। আমার এটিও মনে হয়েছে যে এই পলিসিও তারা গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছি জনাব রাশেদ খান। যদি আপনারা বলছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, অথবা আপনারা একটি কেয়ারটেকার সরকারের জন্য দাবি জানাচ্ছেন নির্বাচনকালীন সময়ে, তো নির্বাচনকালীন সময়ে যদি একজন কেয়ারটেকার সরকারের জন্য আপনারা দাবি জানান, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে আপনারা কি এটি নির্ধারণ করছেন, আপনারা যারা বিরোধী দলে আছেন? দেখেন বিএনপি একটি বড় দল, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তারপরেও কিন্তু বিএনপি এগিয়ে থাকবে এবং বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হবে এটি কিন্তু সবাই জানে। তো বিএনপির পক্ষ থেকে আসলে তারেক রহমান হবে নাকি খালেদা জিয়া হবে নাকি অন্য কেউ হবে সেটি আসলে বিএনপির দলীয় সিদ্ধান্ত, তারাই সিদ্ধান্ত নিবে। বাট বিএনপি যদি মনে করে যে ঐক্যফ্রন্ট যখন গঠিত হয়েছিল তখন অনেকে মনে করছিল হয়তো কামাল হোসেনকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে বা সেইভাবেই আপনার সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু দেখেন সেই সিদ্ধান্ত কিন্তু হয়নি। যে কারণে আমরা বিভিন্নভাবে শুনেছি পরবর্তীতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু বলেছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে বসেছে এবং জানতে চেয়েছে যে আপনাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবে। তো তিনি বলেছেন যে তারা আসলে ওইভাবে সরাসরি ঘোষণা দিতে পারেননি বা স্পেসিফিক ভাবে বলতে পারেননি যে প্রধানমন্ত্রী কে হবে। ওই জায়গা থেকে কিন্তু প্রশাসন নাকি ওই সময় ঐক্যফ্রন্টকে সরাসরি সমর্থন দিতে পারেনি। তো এইবারও যদি ওই ধরনের দোদুল্যমান অবস্থা থাকে তাহলে আমি মনে করি যে আমাদের একটি আশঙ্কা থেকে যায়। সেই জায়গায় অবশ্যই বিএনপি ক্লিয়ার করবে যে আসলে কে প্রধানমন্ত্রী হবে, এটি বিএনপির দায়িত্ব। তবে আমরা হয়তো অনুমান করতে পারি, বাট এই মুহূর্তে বিএনপি যেটি দেখলাম যে তারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না, তারা আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে। আন্দোলন সফল হওয়ার পরে তারা বলছে আমরা সিদ্ধান্ত নিব যে কে প্রধানমন্ত্রী হবে। তবে বিএনপি এখনো পর্যন্ত যে ভূমিকা রাখছে বা যেভাবে কথা বলছে এটি আমি মনে করি যে এই সময়ের আন্দোলনের জন্য অত্যন্ত পজিটিভ, যে আগে আন্দোলন করেন, আন্দোলনের পরে আমরা রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিব কে প্রধানমন্ত্রী হবে। অর্থাৎ তারা যে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রিত্ব দিবে নাকি অন্য দল থেকে হবে এটি কিন্তু বিএনপি ক্লিয়ার করছে না। এটি আমি মনে করি একটি পজিটিভ দিক, যে সবাইকেই একটি স্বপ্নের মধ্যে রাখা যে আপনার যদি যোগ্যতা থাকে আপনিও প্রধানমন্ত্রী হতে পারেন। তো বিএনপি এই মুহূর্তে একটি পজিটিভ বক্তব্য দিয়েছে, সেটি হলো যে পরপর কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যে বিএনপির বিরুদ্ধে অনেকে বলে থাকে পরিবারতন্ত্রের অভিযোগ এনে থাকে, কিন্তু বিএনপি দেখেন যে তারা সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছে। বিএনপির মতন দল এরকম রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিচ্ছে, এছাড়া বলছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এর থেকে বড় কিছু অর্জন এই মুহূর্তে আমাদের জন্য আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমি বিএনপির এই রাষ্ট্র সংস্কারের ঘোষণাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি, এবং তারা যে বলছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ঘোষণাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। আপনি বলছেন 2018 সালে নির্বাচনের ক্ষেত্রে যখন বিএনপি নির্বাচন এসেছিল সেক্ষেত্রে বিএনপি তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটি তারা নির্ধারিত করে বা তারা সুস্পষ্ট করে না বলার কারণে প্রশাসন থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তো এবার এই কথা আমি বলছি না, এই কথা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছিলেন। তিনি নিউজ 24 একটি বক্তব্য দিয়েছিলেন। ওনার রেফারটাকে আপনি ইউজ করে বলতে চাচ্ছেন যে আপনি মাহমুদুর রহমান মান্না বলেছেন। তো এবারও যদি তারা যদি স্পষ্ট করে বলে যে তারেক রহমান হবে তাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, এক্ষেত্রে কি আপনাদের ছোট দল বা অন্যান্য বিরোধী দল তাদের কোনো আপত্তি আছে কিনা? না, আমাদের আসলে আপত্তির জায়গাটা আমরা তো এখন বললে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আন্দোলন সংগ্রাম সফল করার পরেই আমাদের কোনো মতামত থাকলে আমরা তখন দিব যে আপনারা অমুককে বানান বা অমুককে বানিয়েন না, এরকম মতামত আমরা তখন দিতে পারি। অগ্রিম কোনো কথা বললে সেটি নিয়ে আসলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে, বরং সরকারের সুবিধার জায়গাটা তৈরি হবে। আমরা সেটি চাই না। আমরা এখন আন্দোলনের দিকে আমরা ফোকাসটা দিতে চাই। আন্দোলনের পরে আসলে আমরা সিদ্ধান্ত নিব কে প্রধানমন্ত্রী হবে কে হবে না, সেটি পরবর্তীতে জনগণ নির্ধারণ করবে।
ধন্যবাদ রাশেদ খান সময় দিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের প্রোগ্রামটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং প্রোগ্রামটি যারা দেখছেন সবাই নিজ নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন। ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।